to reduce the closing error or to minimize the closing error, there are some methods. আমরা বলেছিলাম যে ক্লোজিং এররকে দূর করার জন্য অনেক মেথড আছে, তার মাঝে কিছু মেথড হলো বৌদিস রুল, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে হালকা একটু টাচ দিয়েছি। আরো আছে ট্রানজিশন মেথড, সরি ট্রানজিট মেথড, এক্সিয়াল মেথড এন্ড গ্রাফিক্যাল মেথড। আজকে আমরা বৌদিস রুলে কিভাবে সেটাকে দূর করতে পারি ক্লোজিং এররটা, সেইটুকু নিয়ে আলোচনা করব। আর ক্লোজিং এরর জিনিসটা হচ্ছে ডায়াগ্রাম থেকে আমরা দেখতেছি। আমি আগেই বলেছি যে কোন লাইনের বেয়ারিং অথবা ইন্টারনাল অ্যাঙ্গেল অথবা লেন্থ যে কোনো কিছু মেজারমেন্টে যখন আমাদের কোনো ত্রুটি থাকে, তখন স্পেশালি ফর ক্লোজ ট্রাভার্সের ক্ষেত্রে যেই প্রথম বিন্দু থেকে আমরা কাজ শুরু করি, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি এবং ডি থেকে ই, অ্যাজ এক্সাম্পল আমি যদি এরকম একটা ক্ষেত্রকে ক্লোজ ট্রাভার্স করি, আমাদের কাজ হচ্ছে যে ইনিশিয়াল পয়েন্ট থেকে শুরু করে আবার ফাইনালি ওই পয়েন্টে ম্যাচ হয়ে যাবে। যদি না মিলে যায় অর্থাৎ কিছু গ্যাপ থেকে যায়, ওই এররটাকে বলি আমরা ক্লোজিং এরর, যেটা হচ্ছে আপনারা এই ডায়াগ্রামে দেখতে পাবেন মার্কিং করা অংশ। এ পয়েন্ট থেকে শুরু করেছি, এ বি সি ডি ই, এরপরে এ প্রাইম পয়েন্টে এসে মিললাম, কিছু অংশ ফাঁকা থেকে গেল, এই এররটাকে বলতেছি ক্লোজিং এরর। এটাকে মিনিমাইজ করার কিছু প্রবলেম আমরা দেখব, এরপরে গ্যালেস ট্রাভার্স চার্টটা দেখব, তারপরে আমরা নতুন চ্যাপ্টার আগাবো। এই হচ্ছে আজকে আমাদের কোর্স আউটলাইন, আজকের ক্লাসের আউটলাইন, নট ফর কোর্স আউটলাইন। তো সেই প্রবলেমে যাওয়ার আগে গ্যালেস ট্রাভার্স চার্টটা সম্বন্ধে একটু ডেসক্রাইব করে যাই। এটা অত কঠিন কিছু না, গ্যালেস ট্রাভার্স চার্টটা দেখতে বড় মনে হয়, কিন্তু প্রসেসটা লেন্দি। এই জন্যে আমরা এই চ্যাপ্টারের শুরুতে যেখানে আমরা বেয়ারিং কারেকশন করেছিলাম, তারপরে আমরা অ্যাঙ্গেল কারেকশন করেছি, ইন্টারনাল অ্যাঙ্গেল করেছি এবং তার বেয়ারিং কারেকশন করেছি, তারপরে সেখান থেকে আমরা ল্যাটিটিউড ডিপারচার বের করব, সেই ল্যাটিটিউড ডিপারচারেও যদি কারেকশন থাকে সেটাও করব, ফাইনালি যে প্রোডাক্টটা আমরা পাবো ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট, এই টোটাল স্টেপটাকে বলবো আমরা গ্যালেস ট্রাভার্স চার্ট। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন সবাই? মানে সবাই বলতে যে দুজন আছেন? আচ্ছা, অর্থাৎ যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা আমরা এতদিন লিখে করছি সেটা একটা চার্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করব, কিন্তু এই চার্টটাকে ফুলফিল করতে হলে তো আমাকে অনেক ক্যালকুলেশন করতে হবে। এই জন্য এই চার্টটা নর্মালি আমি একটু শেয়ার দিই হোয়াইট বোর্ড, তাহলে সহজে বুঝাইতে পারবো। প্রথমেই আমরা এরকম গ্যালেস চার্টটা বানাই নিব। এই চার্টটার যে ফরমেশন বা স্ট্রাকচার বা এই টেবিলে কোথায় কি হবে এটা বইতে দেওয়া আছে, আমরা স্টেপ বাই স্টেপ জিনিসগুলোকে মনে রাখবো। প্রত্যেকটা স্টেপে যে ক্যালকুলেশন থাকবে সেগুলো এখানে সলিউশন লিখে এই চার্ট অথবা ক্যালকুলেশন লিখে চার্টের নিচে আমরা করব, যে মান পাবো সেগুলো চার্টে ইনপুট দেব। এইটা হচ্ছে গ্যালেস চার্টের প্রিন্সিপাল বা কাজ। তাহলে আমি আবার বইতে ফিরে যাই। বইটা যদি আমরা দেখি, দেখেন এখানে একটা প্রবলেম দেওয়া আছে লাইন। আরেকটা জিনিস মনে রাখবেন, গ্যালেস ট্রাভার্স চার্টে কলাম হচ্ছে 11টা, এই বরাবর কলাম, আর এগুলো হচ্ছে রো। এই রো চেঞ্জ হবে যে কটা লাইন দেওয়া থাকবে তার উপর ভিত্তি করে, যে কটা স্টেশন তার উপর ভিত্তি করে। যদি 5টা স্টেশন থাকে তাহলে 5টা রো হবে, তার সাথে এইটুকু তো কনস্ট্যান্ট, এই ফার্স্ট এবং সেকেন্ড এইটা এবং 2 নাম্বারটা সব জায়গায় থাকবে, এইটুকু ভেরি করবে আমাদের ডাটার উপরে, ডাটা দেওয়া আছে। এখানে আমরা 1 নাম্বার টেবিলটা যদি দেখি, একটু দেখা যাচ্ছে না, একটু জুম করে দেব। আপনারা কি টেবিলটা দেখতে পাচ্ছেন না জুম করব? স্যার লেখাগুলো বোঝা যাচ্ছে না। আচ্ছা, একটু জুম করে নেই, দেখি জুম করলে বোঝা যাবে। দেখুন তো এখন বোঝা যায় কিনা, মানে দেখা গেলে স্পষ্ট, আমি বললে বুঝতে পারবেন। জি স্যার দেখা যাচ্ছে। প্রথমটা হচ্ছে লাইন এন্ড লেন্থ।
প্রথম কলাম লাইন দেওয়া আছে এ বি, তার লেন দেওয়া আছে 200। যেমন ফিল্ডে আপনি সে এক্সাম্পল এইটা লাইন এ বি লেন 200। তাহলে এটা হবে, দেখেন পরে লেখা আছে পয়েন্ট। পয়েন্ট মানে স্টেশন, যেখানে দ্বারা আপনি কাজটা করবেন থিওডোলাইট নিয়ে বা কম্পাস নিয়ে। তাহলে এ পয়েন্টে যদি আমি কাজ করি লাইন পাবো এ বি, সেটা পরের এখানে আসবে। বি পয়েন্টে যদি কাজ করি লাইন পাবো কি বিসি, সেটা পরের পয়েন্ট আসবে এবং তার লেন্থ আসবে। সি পয়েন্টে কাজ করলে লাইন লেন আনবে সিডি, এই সিডি এখানে তার লাইন এবং লেন্থ। ডি পয়েন্টে কাজ করলে যেহেতু আমার এখানে শেষ, এজন্য ডি এ, এখান থেকে ডি এ তে চলে যাব। যদি ক্লোজ ট্রাভার্স প্রথম বিন্দু থেকে শুরু করে আবার প্রথম বিন্দু যেতে হবে। এটুকু বুঝতে পারছেন যে কিভাবে ডাটা দেওয়া থাকলে সেখান থেকে লাইন এবং পয়েন্ট কি বের করবেন। তৃতীয় ধাপটা হচ্ছে অ্যাঙ্গেল। এটাও প্রশ্নে দেওয়া থাকবে, অর্থাৎ প্রশ্নে এই লাইন দেওয়া থাকবে, তার লেন দেওয়া থাকবে এবং অ্যাঙ্গেল দেওয়া থাকবে, এই তিনটা কলাম দেওয়া থাকবে। এইভাবে দেওয়া থাকবে না, প্রিভিয়াস আমরা যে প্রবলেমগুলো করেছি ওই প্যাটার্নে দেওয়া থাকবে। মনে করেন যে আমি একটা প্রবলেম দেখাচ্ছি, এইটুকু দেওয়া থাকলো লেন্থ এ বি এবং হোল সার্কেল বেয়ারিং, এই দুইটা কলাম। এই দুইটা কলাম বলতে এই দুই কলামের যতগুলো রো আছে এ বি বি সি সি ডি যতগুলো দরকার সবগুলো দেওয়া থাকবে। সেখান থেকে আমাদের টেবুলার ফর্মে ইনপুট দিয়ে নিতে হবে। তাহলে আমি যদি 4 নাম্বারে যাই, কারেকশন। কারেকশন আছে কি নাই কিভাবে বুঝবো? এখানে বাহু কয়টা? কি বলবেন কয়টা বাহু দেখে বলেন। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো? জি স্যার, পাচ্ছি। হ্যাঁ, এখানে বাহু কয়টা আছে যে প্রবলেমটা আমরা দেখতেছি? আমি একটা ডায়াগ্রাম ড্র করেছিলাম। এ, এটা বি, বি সি, সি ডি এবং ডি এ। তাহলে একটা দুইটা তিনটে চারটা বাহু। সেটা আপনারা কিভাবে বুঝবেন? যে কোশ্চেনে যদি প্রবলেম দেওয়া থাকে এ বি বি সি সি ডি ডি এ চারটা, তাহলে বাহু চারটা হবে। এখন আমরা যে চারটা বাহু দ্বারা যদি আবদ্ধ ক্ষেত্রফল হয়, ইন্টারনাল অ্যাঙ্গেল কতটুকু হয়? 2n - 4 ইন্টু 90, এটা ছিল আমাদের সূত্র। তাহলে 2n 4 দুগুণে 8 আর 4 4 নং 36, 360 হবে। আমরা এখানে গুণে দেখবো 360 আছে কিনা। সামেশন করলাম, এই রোটা সামেশনের রো, সামেশন করলে পাচ্ছি আমরা 360 ডিগ্রি 24 মিনিট। তার মানে কি এখানে ইরর আছে। তাহলে প্রত্যেকের মাঝে 6 মিনিট করে মাইনাস করতে হবে। কেন 6 মিনিট? চারটা স্টেশন এ বি সি ডি, চারটা স্টেশন, এইটুকু হচ্ছে অতিরিক্ত এক্সট্রা। আমার হওয়ার কথা 360, আছে 360 ডিগ্রি 24 মিনিট, তাহলে 24 মিনিট টোটাল বাদ যাবে। একটা থেকে বাদ যাবে না, 6টা থেকে 4টা থেকে বাদ যাবে। 4টা থেকে যদি 24 বাদ দিই তাহলে প্রত্যেকটা মাঝে 6 করে পড়ে, -6 দিলাম কারেকশন। তাহলে কারেক্টেড অ্যাঙ্গেলটা পাবো এখানে আমি পরের কলামে, সেটা আমরা এখানে লিখেছি যে কারেকশন, এরপরে 5 নম্বর কলামে কারেক্টেড অ্যাঙ্গেল। কারেক্টেড অ্যাঙ্গেল যদি হয় তাহলে আমার হোল সার্কেল বেয়ারিংটা কত হবে? এই হোল সার্কেল বেয়ারিং আমাদের বের করতে হবে। কিভাবে বের করতে হবে? আমরা এর আগে একটা প্রবলেম দেখেছিলাম এরকম। আমি আবার একটু প্রবলেমটা ব্যাকে যাচ্ছি। অর্থাৎ এর আগে যতগুলো প্রবলেম দেখেছি সবগুলার সমন্বয় আমাদের এখানে।
এই যে এই অঙ্কটা দেখেন 5.12, এখানে এই ইন্টারনাল অ্যাঙ্গেল জানা ছিল আমাদের কারেক্টেড, সেখান থেকে আমরা এই পোর্শনের লাইনের বেয়ারিং গুলা বের করেছি না? ঠিক একইভাবে আমি ওখান থেকে বেয়ারিংটা বের করবো, এটা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আলাদা, সলিউশন করে সেখানে মানগুলা বসাবো। কলাম নাম্বার 6, আমি একটু চিত্রটা এঁকে দেখাচ্ছি, আপনারা রেসপন্স শুনে বোঝা যাচ্ছে আপনারা বুঝতেছেন না মনে হয় ভালোভাবে। দেখেন আমরা এরকম কিছু প্রবলেম করেছি যে প্রথমে আমাদের প্রবলেমটা ছিল কি, আমরা ইন্টারনাল অ্যাঙ্গেল বের করতাম, বেয়ারিং দেওয়া ছিল, বেয়ারিং থেকে। তো এখানে এই ইন্টারনাল অ্যাঙ্গেলে ইরর ছিল, আমরা ইররটাকে দূর করলাম, দূর করার পর কারেক্টেড অ্যাঙ্গেল পেলাম, এইটা কলাম নাম্বার 5। আমরা আরেকটা প্রবলেম করেছিলাম, ইন্টারনাল অ্যাঙ্গেল বের করার পরে এখানকার বেয়ারিং বের করতে পারি, কারণ বেয়ারিং দেওয়া ছিল সেখান থেকে আমরা ইন্টারনাল অ্যাঙ্গেল বের করেছি। আর আরেকটা প্রবলেম করেছি, ইন্টারনাল অ্যাঙ্গেল দেওয়া ছিল সেখান থেকে বেয়ারিং কারেকশন করেছি বা বেয়ারিং বের করেছি। তাহলে ওই মেথডকে অ্যাপ্লাই করে এখানে আমরা টোটাল বেয়ারিং বের করব, 6 নম্বর কলাম। যখন বেয়ারিং বের করা হয়ে যাবে তখন আমার কাজ হবে রিডিউস বেয়ারিং বের করা। সেটা আমাদের টেবিল ছিল একটা, যদি হোল সার্কেল বেয়ারিং 0 থেকে 90 এর ভিতরে হয় তাহলে যেটা হোল সার্কেল বেয়ারিং সেটাই রিডিউস বেয়ারিং। যদি হোল সার্কেল বেয়ারিং 90 থেকে 180 এর ভিতরে হয় তাহলে 180 মাইনাস হোল সার্কেল বেয়ারিং, সেটা রিডিউস বেয়ারিং। ওই টেবিলের সূত্রটাকে অ্যাপ্লাই করে সেখানে রিডিউস বেয়ারিং করব 7 নম্বরে। যদি আমি রিডিউস বেয়ারিং পেয়ে যাই তাহলে রিডিউস বেয়ারিং এ কয়টা অংশ থাকে? 2টা অংশ থাকে। এরকম যদি কোনো লাইন থাকে আমরা জানি যে তার কস করলে হবে ল্যাটিটিউড, সাইন করলে হবে ডিপারচার। আর ল্যাটিটিউড ডিপারচারে কি কি থাকে? নর্থিং থাকে এবং সাউথিং থাকে। তাহলে আগে আমি এটাকে ডিফাইন করে ফেলবো কোনটা নর্থ পোর্শনে কোনটা সাউথ পোর্শনে আছে কজ এবং সাইন করে। এটা যেমন আমাদের নর্থ ইস্ট প্রথম সিম্বলটা, তাহলে নর্থ এবং সাউথ এটা হচ্ছে ডিপারচার, সরি ল্যাটিটিউড। নর্থ এবং সাউথের সাথে যেটা হয়, কারণ এখানে তো অ্যাঙ্গেল, কস করলে কি এই দিকে যাবে ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে এটা হবে আমাদের ডিপারচার। নর্থ বা সাউথে যাবে, এটা যেহেতু নর্থ ভ্যালু দেওয়া আছে তাই এটাকে কস করলে, কস কোন অংশের সাথে করব, এটা লেন্থ কত এবি লাইনের 250, 250 কস 86 ডিগ্রি 42 মিনিট। দেখেন কত আসে, ক্যালকুলেটর আছে আপনাদের কাছে? 86 ডিগ্রি 42 মিনিট, হ্যালো আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। বুঝতে পারছেন কিছু নাকি শুধু আমি বলতেছি আর আমি বুঝতেছি? কি হলো, কিছু বুঝতে পারতেছেন? কোথাও বুঝতে কষ্ট হলে আমাকে বলতে হবে তো, না তা না হলে তো আপনার প্রোগ্রাম থেকেই যাবে, আমি আমার মতো ক্লাস নিয়ে চলে গেলে তো হবে না।
যাই হোক, যতটুকু বলি সেটা বোঝার চেষ্টা করেন, বাকিটা আপনারা বাসায় একটু প্র্যাকটিস করলেও প্রবলেমটা আয়ত্তে আনতে পারবেন। তো ল্যাটিটিউড বের করার জন্য যদি নর্থ হয় তাহলে নর্থিং এর ঘরে যাবে, এবং ইস্ট হলে ইস্টিং এর দিকে যাবে। পরের ভ্যালুটা দেখেন, পরের ভ্যালুটা কত দেওয়া আছে আমাদের বিসি লাইনের, যেগুলো এবি, বিসি লাইনের লেন্থ দেওয়া আছে আমাদের 125, তার অ্যাঙ্গেল দেওয়া আছে কত 1 ডিগ্রি 54 মিনিট। 54 মিনিট। হ্যাঁ, এটা হচ্ছে সাউথ ইস্ট, তাহলে আমাদের ওই ভ্যালুটা যাবে সাউথের ঘরে, এখানে সাউথের ঘরে, আর একটা ইস্টের ঘরে যাবে। এবার প্রত্যেকটা ভ্যালু আমি বের করব, বের করে টোটাল নর্থকে যোগ করব, টোটাল সাউথকে যোগ করব। তাহলে আমরা জানি কি যে এটা নর্থিং এবং সাউথিং যোগ করলে 0 হয়ে যাবে, কিন্তু এখানে কি 0 হবে? দেখেন এখানে কিন্তু কিছু ভ্যালু থেকে যাবে। 0 কখন হইতো? যেহেতু এটা পজিটিভ 1.46, যদি এটা নেগেটিভ 1.46 হইতো তাহলে বুঝতাম আমরা এখানে কোনো এরর নাই। তাহলে আমাদের এখানে কিন্তু এরর আছে, ক্লোজিং এরর আছে। একইভাবে আমি এইটুকু মান হচ্ছে ল্যাটিটিউডের মান, ল্যাটিটিউড এবং ডিপারচার সেম হবে, কিন্তু হইল না। তার মানে আমার এখানে কিছু এরর আছে। এরর ইজ ইকুয়াল টু কত? ল্যাটিটিউড স্কয়ার প্লাস ডিপারচার স্কয়ার। এই যে আমরা এরর করছিলাম না, এল স্কয়ার প্লাস ডি স্কয়ার, প্রিভিয়াস ক্লাস মনে নাই আপনাদের? দেখাচ্ছি আমি আরেকটা দেখা আসতেছি। এই যে ক্লোজিং এররটা, এরর ইজ ইকুয়াল টু কত? এই যে রুট ওভার ল্যাটিটিউড, সাম অফ ল্যাটিটিউড স্কয়ার প্লাস সাম অফ ডিপারচার স্কয়ার, সেইটা এখানে আমরা অ্যাপ্লাই করব। তাহলে সাম অফ ল্যাটিটিউড কি? ল্যাটিটিউডের মধ্যে নর্থ এবং সাউথ আসবে, এইটার সাম করলে কত হবে? প্লাস 0.29 যোগ করলে আসতে 0.858। জুম হচ্ছে না কেন? এখন আমরা বৌদিস যে রুল, সেই রুলটা ইউজ করলে প্রত্যেকের মাঝে এরর কতটুকু আসবে দেখেন। প্রত্যেকের মাঝে এরর আসবে, প্রথম লাইনে এরর 0.26, পরের লাইনে এরর 0.03। এইভাবে প্রত্যেকটা এরর আসবে। এরর আসার পর সেগুলো যদি আমরা অ্যাপ্লাই করি, যদি প্লাস আসে যোগ দিব, মাইনাস আসলে বিয়োগ দিব, দেওয়ার পর দেখবো যে এখানে কোনো এরর নাই। দেখেন এই যে এই অংশে কারেকশন, যেটা কারেকশন করার পরে এখানে সাম করলে এখানেও যে ভ্যালু আসতেছে 122.65, এখানে 122.65, নো এরর। এখানে 256.73, এখানে 256.73, কোনো এরর নাই। তাহলে আমি কারেক্টেড পেয়ে গেলাম। এখন যেটা আমরা একবার লাস্ট প্রিভিয়াস ক্লাসে, মানে এই ক্লাসে আগের ক্লাসে যেটা করেছিলাম, যে প্লাস এবং মাইনাস দুইটা ভ্যালুর মধ্যে সবচেয়ে বড় যে ভ্যালু, সেইটাকে ধরে ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট বের করব। তো ল্যাটিটিউডের মধ্যে সবচেয়ে বড় ভ্যালু কত? 108, 114, 122। তাহলে সেটাকে আমরা ধরেছি 200। তাহলে 200 যদি পজিটিভ, এর সাথে এটা যোগ করব 214.42, এরপর এটা নেগেটিভ, এটা বাদ দিব, 214.42 থেকে এটা বাদ দিব, এবং এটা থেকে তারপরেরটা যেহেতু শূন্য, শূন্য শূন্য যোগ করলে এটাই থাকবে। একইভাবে ডিপারচারের ক্ষেত্রে তাই করব, যেটা নাকি আমি যদি আবার প্রিভিয়াস ক্লাসের শীটটা দেখাই, যেটা ছিল আমাদের এই প্রবলেমের ক্ষেত্রে। এই যে এইটা এখানে আমরা ধরে নিয়েছিলাম যে 400 এবং 400 ধরে নিয়েছি। 400 কেন ধরছি? কারণ এই ল্যাটিটিউডের যে মান নর্থ এবং সাউথে সব 385, তার চেয়ে বড় মান 400 ধরেছি, এবং ডিপারচারে ইস্ট এবং ওয়েস্টের যে মান 329 বড়টা,
আমরা 400 ধরেছি। এই হলো আমাদের গ্যালেস-স্ট্রাভার চার্ট। অর্থাৎ এতক্ষণ আমরা এই তিনটা ক্লাসে, প্রিভিয়াস তিনটা ক্লাসে যা করেছি সবটার একটা সামারি হলো গ্যালেস-স্ট্রাভার চার্ট। শুধুমাত্র আপনাদেরকে আমি বৌদিস রুলটা দেখাই নাই কিভাবে ইরোরটা দূর করেছি, এটা আমি এখন দেখাবো যে বৌদিস রুল অ্যাপ্লাই করে কিভাবে ইরোরকে দূর করা যায়। এ পর্যন্ত কি বুঝতে পারছেন আপনারা কিছু? হ্যালো, পিয়াস কি শুনতে পাচ্ছেন? স্যার একটা কথা বলতাম। হ্যাঁ বলেন। স্যার বলছিলাম যে সবাই যদি যেহেতু নেই স্যার, ওই সবাই হ্যাঁ। আসলে ক্লাসটা নিলে ভালো হতো না স্যার? না, সবাই আসতে একটু দেরি হবে, কারণ তারা তো ক্লাস করে মাত্র রওনা হচ্ছে। আমি এটা আগেই তাদেরকে আমি আমার সাথে ডিসকাস করেছিল, আমি এটা না করেছি। স্যারকে বলতো ক্লাসটা আধা ঘন্টা আগে শেষ করতে হবে, আরো আগে নিতে। মানে আমাদের যে স্যার ক্লাস নেয় উনি কিন্তু স্যার একটু মানে স্লো, সেই জন্য স্যার একটু এই প্রবলেমটা হয়েছে। আর আরেকটা সমস্যা হলো, দেখেন এই সময় কিন্তু আমাদের দাঁড়ান, যে বৌদিস রুলের মাধ্যমে, বৌদিস রুলটা আমরা পড়েছিলাম কি, যে কারেকশন ইজ ইকুয়াল টু, কারেকশন যদি আমি কারেকশনকে যদি ই বলি, কারেকশন ই ইজ ইকুয়াল টু এরর অফ ল্যাটিটিউড অ্যান্ড ডিপারচার। আমি যদি ল্যাটিটিউডকে করি, ল্যাটিটিউডের এরর হচ্ছে আমাদের কত, 0.58। এটা কিন্তু প্লাস, খেয়াল করেন, তাহলে প্লাস 0.58 ইনটু উপরে ছিল লেন্থ অফ দ্য সাইড ডিভাইডেড বাই পেরিমিটার। লেন্থ অফ দ্য সাইড মানে যেই লাইনকে আমি করব, এখানে এখানে লক্ষ্য দিই, আমি যদি এবি লাইনকে করি, দেখেন এবি লাইনের লেন্থ কত, 250। আর লেন্থ অফ দ্য সাইড মানে এই প্রত্যেকটা সমষ্টি, 250, 123, 256, 108 করলে কত হয়, 250, 123, এরপরে 156, সরি 256, 256 কত, এটা বোঝা যাচ্ছে না তো। হ্যাঁ, 256 প্লাস 108, 108 করলে হচ্ছে 737। তাহলে এই 737টা যাবে আমাদের নিচে, শুধুমাত্র উপরের ভ্যালুটা চেঞ্জ হবে। যদি এবি লাইন করি তাহলে 250 হবে, যদি বিসি লাইন করি তাহলে 125, 123 হবে এখানে, যদি সিডি করি 256, ডিএ করলে 108। তাহলে একটা লাইনের আমরা করি কারেকশনটুকু, যেহেতু ইরর যদি আমরা এর আগে বলেছি, ইরর যদি নেগেটিভ হয় কারেকশনটা পজিটিভ হবে, তাহলে সেই ভ্যালুটা কত হবে, 0.58। একটা লাইন করি আমরা, 0.58 ইন্টু লেন্থ অফ দ্য সাইড, এবি সাইটের লেন্থ কত, 250, আর টোটাল 738, 0.196। এটাকে আমরা লিখতে পারি 0.20। এই যে এখানকার এটা কিন্তু 2026 না, 20। তারপরের লাইনটা 123, সেটা যদি আসে তাহলে কত হয়, 123 যদি আমি দিই উপরে, বাকি সব সেম থাকবে, মানটা 0.096। কোনটা দেখতেছি আমরা এখানে, ভুল হচ্ছে না তো, 0.096 কই, এবি লাইন 123, 0.58, মিলতেছে না কি জন্য, 0.03, আমাদের 0.096।
ল্যাটিটিউডের মান আছে 0.58, নর্থিং 58 যাবে এই ঘরে যাবে প্রথম লাইনে, এরপরে এই লাইনে আসবে, এরপরে এই লাইনে। তখন আমাদের মান যেটা মিলতেছিল না, সেখানে একটু প্রবলেম হচ্ছিল আমাদের সূত্রতেই, কারণ আমরা সূত্রতে লিখেছিলাম যে লেন্থ অফ দ্য সাইড ডিভাইডেড বাই টোটাল লেন্থ। আসলে ওইটা হবে না, সূত্রটা ভালো করে খেয়াল করেন। যদি ওখানে আসবে লেন্থ অফ দ্য মানে ডিপারচার অফ দ্য সাইড, এই যে ল্যাটিটিউড অর ডিপারচার অফ দ্যাট লাইন, তা যেই লাইনের আমি ল্যাটিটিউড বা ডিপারচার কারেকশন করব তার ল্যাটিটিউড, ওই লাইনের ল্যাটিটিউড বা ডিপারচার ডিভাইডেড বাই টোটাল ল্যাটিটিউড বা ডিপারচার ইনটু ইরর, ওইটা যদি করি তাহলে আমাদের এখানে প্রত্যেকটা মানই মিলবে। আমাদের ইরর আসতেছে 0.58, টোটাল ল্যাটিটিউড বা ডিপারচার কতটুকু, আমাদের ল্যাটিটিউড আসছে এখানে 1 2 3, এই তিনটাকে যোগ করব এবং 4, এটা 0 দেওয়া আছে, সবটুকু যোগ করলে কত আসে আমাদের 107.97 যোগ 14.39 প্লাস 249.57, না 249.57 তো ডিপারচারে চলে গেল, এটা 122.94। এটা করলে আমাদের হবে 245.3। এটা হলো টোটাল, তাহলে এটা যাবে নিচে 245.3। উপরে যদি আমি এবি লাইন করতে যাই, এবি লাইনের ল্যাটিটিউড বা ডিপারচার কত, যেহেতু প্রথমে আমরা ডিপারচারে কারেকশন করব, ডিপারচারে নর্থিং এবং সাউথিং আছে, সেটা পরে হিসাব। 107.97 ইনটু হবে কারেকশন কত 0.58, তাহলে 0.58 ইনটু উপরে 107.97, নিচে 245.3, সেটা করলে আসতেছে 0.255, তার মানে 0.26 লিখলাম। যেহেতু এটা নর্থিং এর ঘরে, কারেকশনটা নর্থিং হবে, এটাও নর্থিং এর ঘরে, কারেকশনটাও নর্থিং এ হবে, এবং নর্থিং পজিটিভ, সাউথিং নেগেটিভ, এটা পজিটিভ হবে। এটা লেন্থ কত 14.39। এখন এই মানটা চেঞ্জ করি, এখানে আমি 14.39 যদি ইনপুট দিই, আবার সবগুলা মান ঠিক থাকবে আমার, সেটা হবে 0.034, তাহলে সেটা আমি লিখলাম 0.03। এইভাবে এইটার যদি বের করি সেটা আসবে মাইনাস, কারণ যেহেতু সাউথিং এর ঘরে, এটা সবগুলা সামেশন করলে এই পাশে 0.29, এই পাশে 0.29, তাহলে এটা সাম করলে কি আসতেছে 0.58। দেখেন এইটাই থাকতেছে আমার, তার মানে হচ্ছে আমার এই 107 এর 7.97 সাথে এটা যোগ করতে হবে 0.26, করলে 108.23, 14.39 সাথে 0.03 যোগ করলে 14.42, 122.94, সেখান থেকে 0.29 বাদ দিতে হবে যেটা মাইনাস, তাহলে সেটা বাদ দিলে পাই আমরা 122.65। এখন এখানে আমি যদি সামেশনটা করি, দেখি নর্থিং এবং সাউথিং সেম, এই দুইটা যোগ করলে আসতেছে 122.65, এটাও 122.65, তাহলে এখানে কোনো এরর নাই, 0। একইভাবে এই একই সূত্র দিয়ে আমরা
ল্যাটিটিউড ডিপারচারটাকেও কারেকশন করব, মানে ল্যাটিটিউডটাকে কারেকশন করব, মানে ইস্টিং এবং ওয়েস্টিং। এরপরে আমরা ল্যাটিটিউড এবং ডিপারচারের ম্যাক্সিমাম যে মান সেটাকে ধরে ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট বের করব। ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটটা হচ্ছে একবারে লাস্ট আমরা ক্লাসে যেটা করেছি এই অংশটুকু, যেটা আমি এর আগেও দেখিয়েছি, এই অংশটুকু যে সর্বোচ্চ একটা ধরবো, সেখান থেকে যোগ হলে যোগ করো, বিয়োগ হলে বিয়োগ করে যা হবে তা লিখবো। এই হলো আমাদের গেল স্ট্রাভার চার্ট গেল আর কি। এবং এর সাথে আমরা আমাদের ট্রাভার্সিং এর যত চ্যাপ্টার সেটা কমপ্লিট করলাম। এখন যাব হচ্ছে নতুন চ্যাপ্টার আমাদের ট্যাকোমেট্রি। এখানে একটা বিষয় লক্ষণীয়, আমরা তখন যা করলাম সব কিন্তু হরাইজন্টাল অ্যাঙ্গেল, কোনো ভার্টিক্যাল অ্যাঙ্গেল কি আমরা মেজারমেন্ট করেছি? শুনতে পাচ্ছেন আমাকে আপনারা? হ্যাঁ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, যাই হোক, ট্রিগোনোমেট্রিক্যাল লেভেলিং এর কিছু পারপাস আছে। ট্রিগোনোমেট্রিক্যাল লেভেলিং এ মেইনলি ভার্টিক্যাল এলিভেশন এবং হরাইজন্টাল ডিসটেন্স, এই দুইটা অর্থাৎ ভার্টিক্যাল এবং হরাইজন্টাল ডিসটেন্স মেজারমেন্ট করার জন্য এই ট্রিগোনোমেট্রিক্যাল লেভেলিংটা করা হয়। যেখানে আমরা কম্পাস ট্রাভার্সিং এবং থিওডোলাইট ট্রাভার্সিং এর যে কাজটা করেছি সেটা দিয়ে শুধুমাত্র কোন একটা লাইনের হরাইজন্টাল অ্যাঙ্গেলটা, একটা লাইন ছিল তার হরাইজন্টাল অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করেছি। বাট আমার যদি কোনো একটা অবজেক্ট, এটা আমার থিওডোলাইট যদি হয়, কোনো একটা অবজেক্ট এরকম উঁচুতে থাকে যেখানে চেইন বা ট্যাব দিয়ে আমি লেন্থকে মেজারমেন্ট করতে পারবো না বা হাইটকে মেজারমেন্ট করতে পারবো না, তখন আমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেলটুকু থিটা, যেটা আমি চিত্রে দেখাচ্ছি, সেই থিটাটা আমরা মেজারমেন্ট করব থিওডোলাইট থেকে। এবং এখানে রেঞ্জিং রড থাকবে, এর একটা স্টাডিয়া থাকবে, ডায়াফ্রামের যে ক্রস হেয়ার থাকবে, ডায়াফ্রামের ক্রস হেয়ারগুলো এরকম হয়, যেটা নর্মালি আপনারা দূরবীন দিয়ে যখন দেখেন এরকম একটা ক্রস হেয়ার থাকে। এই ক্রস হেয়ার আমাদের যে রেঞ্জিং রড থাকবে বা যার যে আমাদের স্কেল থাকবে, দাগাঙ্কিত যে স্কেল, স্টাফ রিডিং, ওই স্টাফের আমার আপার স্টাডিয়া যেখানে কাট করবে সেই মানটা লিপিবদ্ধ করব, এবং লোয়ার স্টাডিয়ার যেই পয়েন্টে কাট করবে, মানে এখানে 1 2 3 4 5 6 10 12 এরকম স্কেলিং করা থাকবে, সেই মানটা আমি খাতা আইডেন্টিফাই করব, এবং কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমি এখানে দেখতে, সেই অ্যাঙ্গেলটাও এই থিওডোলাইটে দেখা যাবে ভার্টিক্যাল অ্যাঙ্গেল, সেটাও আমরা মেজারমেন্ট করব। থিওডোলাইট দিয়ে ভার্টিক্যাল অ্যাঙ্গেলও মেজারমেন্ট করা যায়, হরিজন্টাল অ্যাঙ্গেলও মেজারমেন্ট করা যায়, আর লেভেল মেশিন দিয়ে শুধুমাত্র হরিজন্টাল অ্যাঙ্গেল মেজারমেন্ট করা যায়। থিওডোলাইটের ওখানে যদি আমার হরিজন্টাল অ্যাঙ্গেল মেজারমেন্ট করা দরকার হয়, ভার্টিক্যালকে লক করে দেওয়া যায়। যদি শুধু ভার্টিক্যাল দরকার হয় তখন হরিজন্টালকে লক করে দেওয়া যায়। তো হরিজন্টালের সময় আমি ভার্টিক্যাল লক করে হরিজন্টাল মেজারমেন্ট করতে পারবো, এবং ভার্টিক্যালের সময় হরিজন্টাল লক করে ভার্টিক্যাল মেজারমেন্ট করতে পারবো। তো ট্রিগোনোমেট্রিক্যাল লেভেলিং এর যে পারপাস, সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টারে দুইটা আমরা আলোচনা করবো। একটা হচ্ছে অবজার্ভ ফর হাইট অ্যান্ড ডিস্টেন্স, তা হাইট এবং ডিস্টেন্স মেজারমেন্ট করব। আরটা হচ্ছে জিওডেটিক অবজারভেশন।
এই যে জিনিসটা আমি দেখাইলাম সেটা এখানে আমাদের চিত্রায়িত করা আছে। তো মেজারমেন্ট গুলো হবে এরকম, যে চিত্রটা আমি মার্কিং করেছি সেখানে দেখেন আমাদের প্রথম কাজ হবে কোন একটা বেঞ্চমার্ক থেকে, কারণ আমরা বেঞ্চমার্কের আরএল জানি নন, ওটাকে বেঞ্চমার্ক বলে। তো আমাদের লেভেলিং এর সময় আমরা করেছি যে বেঞ্চমার্কের আরএল এর সাথে যে ফোর সাইড বেয়ারিং বা ফোর সাইড রিডিং যেটা, সেই ফোর সাইড রিডিং কে যদি আমি ব্যাক সাইড রিডিং যেটা, অর্থাৎ ওই বেঞ্চমার্কে স্টাফ রাখার পরে যে রিডিংটা আমি নেব সেই রিডিংটা যদি আমি যোগ করি বেঞ্চমার্কের এলিভেশনের সাথে, তাহলে আমি হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট পেয়ে যাব। হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট যদি পাই তাহলে লাইন অফ অ্যাক্সিস ইনস্ট্রুমেন্টের এই বরাবর হবে। এখন আমরা এখান থেকে এই স্মল ডি এবং ক্যাপিটাল ডি এইটুকু যদি বের করতে পারি এবং এই এইচ যদি বের করতে পারি, তাহলে আমি এই টপ পয়েন্টের যেখানে আমার ট্যাপ চেইন বা ফিতা নিয়ে মেজারমেন্ট সম্ভব না, ইনডাইরেক্টলি আমি এই থিওরিটার মাধ্যমে অ্যাঙ্গেল এবং কিছু সূত্র আছে সেটা ইউজ করে আমি ডিরেক্টলি বের করে ফেলতে পারবো যে আমার এই পয়েন্টের আরএল বা এলিভেশন কতটুকু এবং হরাইজন্টাল ডিসটেন্স আমার স্টেশন থেকে কত আছে। সেটা দুইটা কন্ডিশনে মেজারমেন্ট করা যায়। একটা হচ্ছে স্টাফ যখন যে পয়েন্টে মেজারমেন্ট করব সেই পয়েন্টের পারপেন্ডিকুলার, অথবা স্টাফ আমার লাইন অফ যে কলিমিশন যেটা তার পারপেন্ডিকুলার। এখানে ডি বের করার যে সূত্র সেটা হলো d is equal to b tan alpha 2 divided by tan alpha 1 minus tan alpha 2। এই যে দুইটা স্টেশনে আমি যেই আলফা 1 এবং আলফা 2 এর মান পাবো, সেই মান তাদের মধ্যবর্তী দূরত্ব স্মল বি, এইটুকু আমাদের জানা আছে দুইটা স্টেশনের মাঝে কতটুকু দূরত্ব সেটা আমরা ফিল্ড থেকে জানতে পারবো, এবং আলফার মান আমরা এই থিওরিটাইট থেকে বের করতে পারবো। সেই মানটুকু বসাই দিলে ক্যাপিটাল ডি পেয়ে যাব। ক্যাপিটাল ডি এর সাথে আমি যদি এইচ বের করতে চাই তাহলে tan আলফা করলে হবে, কারণ আমরা জানি এটা যদি ত্রিভুজের ভূমি হয় ক্যাপিটাল ডি, আর এইচ যদি লম্ব হয় আর অ্যাঙ্গেল দেওয়া আছে থিটা, tan থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, তাহলে এইচ ইজ ইকুয়াল টু ডি tan আলফা। অথবা সেটাকে আমরা এভাবে বের করতে পারি বি tan আলফা 1 tan আলফা 2 ডিভাইড বাই tan আলফা 1 মাইনাস tan আলফা 2, সেটা করে আমরা বের করতে পারি। অর্থাৎ ডি এর যে মান সেটা আমরা এখানে শুধু ইনপুট দিয়েছি আর কিছু না। আমাদের সূত্র দুটা মনে রাখতে হবে, কোন ক্ষেত্রে কোন সূত্র আমরা ইউজ করব। সূত্র এখানে মানটুকু ইনপুট দিলে হবে। এখন কথা হলো আমরা আরএলটা ওই পয়েন্টে কিভাবে বের করব। এই পয়েন্টে আমি এই যে কিউ পয়েন্ট, এই পয়েন্টে যদি আরএল বের করতে চাই তাহলে এই আমাকে কোশ্চেনে দেওয়া থাকবে তো আরএল অফ দ্য বেঞ্চমার্ক, তো আরএল অফ দ্য বেঞ্চমার্কের সাথে এই এইচ যোগ করতে হবে। সেই এইচ এর সাথে আমি যদি এই স্মল এইচ কে যোগ করি তাহলে কিন্তু আরএল অফ কিউ পাবো। আরএল অফ কিউ ইজ ইকুয়াল টু আরএল অফ বিএম বেঞ্চমার্ক প্লাস স্মল এস প্লাস এইচ। এই স্মল এইচ এর মানটা পাবো আমরা বেঞ্চমার্কে যখন রিডিংটা নিব স্টাডিয়ে দিয়ে লেভেল মেশিনের সাপেক্ষে স্টাফ রিডিং, সেই রিডিংটা মাল্টিপ্লাই যোগ করে দিলে হবে। এখানে অনেকগুলা কেজ আছে, প্রত্যেকটা কেজের এই মোরলেস একই রকম। 5.8 পর্যন্ত আমরা দেখবো, 5.10 এটা আমাদের দেখা দরকার নেই। 5.8 এ এই পর্যন্ত আমাদের একটা বেসিক সূত্র জানলেই হচ্ছে। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে?
জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, এখানে আপনারা নোট করে রাখেন যে ইকুয়েশন নাম্বার 15.2 এবং 15.3 এইটার প্রমাণ আছে, লম্বা চড়া বড় একটা প্রমাণ আছে। প্রমাণটা আমরা যাচ্ছি না, প্রমাণটা জিওমেট্রিক প্রমাণ। এখানে এই যে ট্রায়াঙ্গেল যদি আমাদের জানা থাকে, ট্রায়াঙ্গেলের কোনো অ্যাঙ্গেল জানা থাকলে বাহুর মান আমরা কিভাবে বের করি, ওই হিসেবে আমরা যদি প্রমাণ করে যাই, এখানে লেখা আছে ট্রায়াঙ্গেল বি কিউ কিউ ওয়ান, এই মানগুলো ইনপুটে ফাইনালি প্রোডাক্টটা পেয়েছি। প্রমাণ আমাদের অতটা দরকার নেই, ফাইনাল প্রোডাক্ট আমরা দেখব। প্রমাণটা আপনারা বাসায় দেখবেন, যদি কারো কোথাও কোনো প্রবলেম থাকে আমি নেক্সট ক্লাসে আলোচনা করে দিব। কিন্তু এখানে এই ইকুয়েশনটা যদি আমরা মনে রাখতে পারি, বি থিটা অর্থাৎ উপরে থাকবে 2, নিচে আলফা 1 আলফা 2, তার সাথে আলফা 1 মাল্টিপ্লাই হবে শুধুমাত্র। তা এই ডি এর সাথে উপরে আলফা 2 ছিল, আলফা 2 আছে, নিচে টেন আলফা 1 আলফা 2 বি, শুধুমাত্র টেন আলফা 1টা মাল্টিপ্লাই হলে আমরা এইচ পেয়ে যাব। সেটাই ট্রায়াঙ্গেল থেকে টেন লম্বা ভূমি। এখানে কেস নাম্বার 2 যেটা দেওয়া আছে, ইনস্ট্রুমেন্ট অ্যাক্সিস এট ডিফারেন্স লেভেল। তাহলে এই সূত্রটা নরমালি প্রযোজ্য হবে কখন? যখন আমাদের এই ইনস্ট্রুমেন্ট দুইটা একই লেভেলে থাকবে। যদি লেভেল আলাদা আলাদা হয় তখন আমাদের আবার সূত্র আলাদা হবে। তখন H1 বের করতে হবে আলাদা, H2 বের করতে হবে আলাদা। নরমালি ফিল্ডে আমরা যখন কাজ করতে যাই ম্যাক্সিমাম সময় রাখার চেষ্টা করি একই লেভেলে। যদি একই লেভেলে রাখা না হয়, যদি লেভেল দুইটা আলাদা হয়ে যায়, তখন সেটারও অল্প কিছু পরিবর্তন আছে সূত্রে, মেজর কোনো পরিবর্তন নাই। সেইটার ক্ষেত্রে ইকুয়েশনটা হবে 5.4 এবং 5.5। এই দুইটা টার্ম আপনারা দেখলেই হবে, আর বাকিগুলো দেখা দরকার নেই। 5.2 5.3 5.4 5.5। এখানে 15.1 যে প্রবলেম, সে প্রবলেমটা দেখি আমরা কি বলছে। An instrument was set up at P and the angle of elevation to a vane 4 meter above the foot of the stub held at Q was 9 degree 30 minutes. The alpha is equal to আছে 90 degree 30 minutes. The horizontal distance between P and Q known as 200 meter. তাহলে এখানে আপনি কাজ করতেছেন একটা ইনস্ট্রুমেন্ট নিয়ে। এই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করার আগে আপনারা চেষ্টা করবেন ডায়াগ্রামটা মনে মনে ড্র বা রাফ করে নিতে। এটা যদি আপনি রাফ করেন বা ডায়াগ্রামটা ড্র করে নেন, এটা তো এটা হচ্ছে যে রিফ্রাকশনের প্রবলেম, এটা দরকার নেই আমাদের, এটা না। পরের প্রবলেমটা দেখি, যেখানে আমাদের ব্যক্তির সাথে মিল আছে যেটা। দেখে নিই কোনটা মিল আছে আমাদের প্রবলেমের সাথে। 15.4 এ কি আছে? S প্লাস। এটার সাথে মিল নাই। আচ্ছা, এটার প্রবলেমগুলো আমি বাসাক স্যারের বই থেকে নিয়ে দিয়ে দেবো আপনাদের। এই বইটার প্রবলেমের সাথে
সূত্রের সাথে প্রবলেমের মিল কম। এখান থেকে শুধু সূত্র দুইটা দেখবেন, বাকিটা হচ্ছে বাসার স্যারের বই থেকে আমরা দেখাবো। আমাদের এই প্রবলেম, এটার সাথে একটা অঙ্ক মিল আছে, সেটা হলো 15.4 এবং 15.5। এই প্রবলেমটা আমরা দেখি। এটা হচ্ছে 15.3 যে প্রবলেমটা। এখানে বলা আছে যে in order to ascertain the elevation of the top of Q of the signal on a hill, অর্থাৎ বলা আছে যে একটা হিল এরকম পাহাড়, এই পাহাড়ে যে একটা সিগন্যাল আছে, মানে কোন একটা সিগন্যাল পয়েন্ট বা কোনো লাইট বা কোনো একটা পয়েন্টের বা কোনো সিগন্যাল ল্যাম্প কিউ, সেটা হচ্ছে কিউ। Observation were made from two instrument station P and R at a horizontal distance এত মিটার apart, অর্থাৎ এটা মেজারমেন্ট করা হয়েছে একটা স্টেশন। কালারটা চেঞ্জ করে সাদা করলে দেখা যাবে না, সাদা করলে দেখা পাবো না, কালোই ভালো ছিল, লাল করে দিন। মনে করেন এই হচ্ছে একটা হিল, যার একটা পয়েন্ট হচ্ছে কিউ। এই পয়েন্টে এলিভেশন মাপা হয়েছে একটা স্টেশন পি আর একটা স্টেশন কিউ। এদের মধ্যবর্তী দূরত্ব বলা আছে 100 মিটার, 100 মিটার অ্যাপার্ট P and Q. The angles of the elevation Q at P and R were 28 degree 42 minutes and 18 degree 60 minutes respectively. P থেকে যদি অ্যাঙ্গেল মেজারমেন্ট করি আমি, এই হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট হবে এই বরাবর, এখানকার যে অ্যাঙ্গেল সেটা 28, এবং কিউ পয়েন্ট থেকে যদি মেজারমেন্ট করি এটার হবে হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট নিচে বা অ্যাক্সিস অফ দ্য ইনস্ট্রুমেন্ট, সেটা দেওয়া আছে 18। তাহলে আলফা 1 হচ্ছে 82.42 এবং আলফা 2 হচ্ছে 18.80 ডিগ্রি 6 মিনিট রেসপেক্টিভলি। স্টার্ট রিডিং আপন দ্য বেঞ্চমার্ক এলিভেশন, অর্থাৎ যে বেঞ্চমার্ক তার এলিভেশন দেওয়া আছে 287.28 ওয়ার রেসপেক্টিভলি 2.870 3.750। এখন কথা হলো যে স্যার আমরা বলতে পারেন আমরা বুঝবো কিভাবে যে দুইটা আলাদা লেভেলে আছে, এক লেভেলে না। যখন এই মান দুইটা ভেরিয়েশন থাকবে তখন বুঝবো না আলাদা লেভেল, আর যদি মান দুইটা ভেরিয়েশন না থাকে একই লেভেলে থাকে তখন তোমরা সরি যদি ভেরিয়েশন থাকে দুই রকম মান থাকে তখন আমরা বুঝতে পারি দুইটা অবশ্যই এদের মাঝে কোনো এক লেভেলে না পার্থক্য আছে। এবং আরেকটা কথা বলেছে যে when the instrument was at P and Q and the telescope being horizontal, determine the elevation of the foot of the signal, অর্থাৎ এখানে যে সিগন্যালটা ছিল P Q তার যে ফুট অর্থাৎ এই পাদদেশের পয়েন্ট, এই পয়েন্টে RL কত, if the height of the signal above its base is 3 মিটার, যদি সিগন্যালটা 3 মিটারের হয় তার সিগন্যালের হাইট দেওয়া আছে 3 মিটার, if the signal above its base is 3 মিটার। তাহলে আমি তো কাট করেছি এই পয়েন্টে, সিগন্যালের টপ পয়েন্টে, এই টপ পয়েন্টে আমি যে আরএলটা পাবো সেখান থেকে 3 মিটার বাদ দিলে এখানকার বেস পয়েন্টে আরএলটা পাবো। আগে তাহলে আমরা টপ পয়েন্টে আরএলটা বের করি। ডায়াগ্রামটুকু বুঝছেন আপনারা কিভাবে ড্র করতে হবে লেখাটা বুঝে? প্রত্যেকটা লাইন পড়বেন আর সেই অনুযায়ী এখানে ডায়াগ্রাম ড্র করে যাবেন। ডায়াগ্রাম ড্র করাটা কি বুঝতে পারছেন? আরেকবার দেখাইতে হবে, শুনতে পাচ্ছেন আমাকে আপনারা? একটু দেখান স্যার। ডায়াগ্রামটা আরেকবার দেখাবো। আচ্ছা, এখানে দেখেন বলছে যে in order to ascertain the elevation of the top of Q of a signal at a hill, অর্থাৎ একটা সিগন্যাল তার টপ পয়েন্ট কিউ যেখানে আমি অবজার্ভ করতেছি ফ্রম টু ইনস্ট্রুমেন্ট স্টেশন, এই ইনস্ট্রুমেন্ট স্টেশন মানে হচ্ছে থিওডোলাইট বা হ্যাঁ থিওডোলাইট দিয়ে আপনি দেখতেছেন। তাহলে আপনি এরকম একটা হিলি এরিয়া এঁকে ফেলবেন, এটা হিল, তার উপরে একটা পয়েন্ট
এটা হচ্ছে কিউ। আমি দুইটা পয়েন্ট থেকে দেখতেছি পি এবং আর। আমি একটাকে ধরলাম পি, আর একটাকে ধরলাম আর। পি কে আমি একটু বড় ধরলে আর কে একটু ছোট ধরবো, বা একটাকে বড় একটা ছোট ধরবো, যেটাকে আপনারা খুশি ধরে নেবেন। কেন ধরে দিব? এখানে দেখেন লেখা আছে দুইটা আলাদা লেভেলে 2.870 3.750 রেসপেক্টিভলি। কথাটা মানে হচ্ছে এই প্রথম মানটা এই পির মান, দ্বিতীয় মানটা আর এর মান। যখন লেখা থাকে 2.80 and 3.750 instrument was P and Q are respective, তার মানে হচ্ছে প্রথমটা পির মান, পরটা হচ্ছে আর এর মান। তাহলে পি হবে একটু নিচে, সরি উপরে, আর হবে একটু নিচে। এটা আপনার যেটা উপরে নিচে কোনো সমস্যা নেই। তাহলে আমি এখান থেকে তারপরে কথাটা বলা আছে দ্য অ্যাঙ্গেল অফ দ্য এলিভেশন অফ কিউ। এই কিউ এলিভেশন যে অ্যাঙ্গেলটা at P, পির মাধ্যমে and R wire 28 degree 42 minutes and 18 degree 16 minutes respectively। তার প্রথম অ্যাঙ্গেলটা পি এর, তার পি পয়েন্ট থেকে, এটা যদি পি পয়েন্ট হয়, পি পয়েন্ট থেকে আমি যেটা তাকে দেখতেছি এই পয়েন্টে কাট করে, তাহলে এটা এটা হবে ডটেড লাইন অ্যাক্সেস অফ দ্য ইনস্ট্রুমেন্ট। এই অ্যাঙ্গেলটা হবে 28 ডিগ্রি 42 মিনিট। এবং এই আর পয়েন্ট থেকে যে দেখতেছি এখানে, সেটা হবে 18 ডিগ্রি 6 মিনিট। আরেকটা কথা বলেছে যে এদের দুইটার মাঝে যে বেঞ্চমার্ক আছে পিছনে, বেঞ্চমার্ক, এই বেঞ্চমার্কে আর এল হচ্ছে 287.28 এবং এই পি পয়েন্টটা এই বেস থেকে 3 মিটার উপরে। যেহেতু পি পয়েন্টে আমরা অ্যাঙ্গেল মেজারমেন্ট করেছি, আমরা আর এল পাবো পি পয়েন্টে, সে পি পয়েন্ট থেকে 3 বাদ দিলে আর এল পাবো এখানকার বেজে। আমাদের এই বেজেরটা বের করতে বলছে। এবার বুঝতে পারছেন ডায়াগ্রামটা কিভাবে ড্র করতে হবে? কোথাও কোনো সমস্যা আছে? না বুঝতে থাকলে বলেন, আবার আমি কারেকশন করে দেবো। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। কিছু বলতেছেন, আমি কিন্তু শুনতে পাচ্ছি না। মনির 285, আপনার মাইক্রোফোন অন আছে, আমাদের কিছু বলতে যাচ্ছেন কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। আচ্ছা তাহলে আমি কন্টিনিউ করি। সলিউশনের প্রথম কি বের করলাম আমরা? এলিভেশন অফ দ্য ইনস্ট্রুমেন্ট অ্যাক্সিস এট পি। পি পয়েন্টে এলিভেশন কি হবে? এই বেঞ্চমার্কের সাথে এখানকার যে ভ্যালু এইটুকু যেটা দেওয়া আছে আমাদের স্টাফ প্রেডিং, কি কিছু বলতেছেন? বোঝা যাচ্ছে আপনার কথা? আচ্ছা আমি আগাচ্ছি। দেখেন পি পয়েন্টের ইনস্ট্রুমেন্ট হাইট দেওয়া আছে 2.780। তাহলে এই বেঞ্চমার্কে এখানকার মান হচ্ছে 288 87.28। তার সাথে রিডিং যদি যোগ করে তাহলে এই পয়েন্টের আমরা হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট পেয়ে যাবো লেভেলিং এর অঙ্কের মতো। তাহলে এই পয়েন্টটা পাইলাম 290.15। এবং এলিভেশন অফ দ্য ইনস্ট্রুমেন্ট অ্যাক্সিস আর, আর এর অ্যাক্সিসের মানটা পাওয়ার জন্য আর এর যে স্টাফ রিডিং সেটার সাথে যোগ করতে হবে বেঞ্চমার্কের রিডিং। তাহলে এই দুইটা আমরা পেয়ে গেলাম। পাওয়ার পরে ডিফারেন্স অফ দ্য লেভেল,
তাহলে এই দুটার মধ্যে যে ডিফারেন্স সেটা ছিল আমাদের স্মল এস। ডিফারেন্সটা একটা থেকে একটা বাদ দিলে আমরা ডিফারেন্স পেয়ে যাব। ডিফারেন্সটা ছিল আমাদের স্মল এস। স্মল এস কি জিনিসটা, কি জিনিস, আমরা যদি ডায়াগ্রামটা দেখি, ডিফারেন্ট লেভেলে যখন থাকে তার একটা ভ্যালু ছিল, দেখেন এখানে খেয়াল করে আপনারা, এই যে স্মল এস। এই এসটা হচ্ছে দুইটা যে লেভেল, এই লেভেল এর মধ্যদ্বয়ের পার্থক্য। তাহলে আমরা লেভেল দুইটার মাঝে যে পার্থক্য সেটা বের করলাম একটা থেকে একটা বাদ দিয়ে। এটা পাবো আমরা 291.03 থেকে 290.15 বাদ দিলে 88.88। তাহলে আলফা 1 এর মান 28°42', আলফা 2 এর মান 18°6'। তাহলে আমাদের সূত্র কি ছিল? সূত্র D B plus S cot alpha 2 into tan alpha 2 divided by tan alpha 1 minus tan alpha 2। তাহলে S cot এর মানটা আমরা বের করে নিব। cot মানে যা tan এর উল্টা, এটাতে ক্যালকুলেটর দিলে পাবেন। ক্যালকুলেটরে cot থাকবে, আর না থাকলে 1/10 করে নেবেন। তাহলে S এর মান 0.88 into cot 18°6' করলে 2.69। এখন B এর মান দেওয়া আছে 100, কারণ দুই এর মাঝে পার্থক্য অ্যাপার্ট 100 মিটার। S cot এর মান হচ্ছে 2.69, সেটা পাইলাম। tan alpha 2, alpha 2 এর মান 18°6', নিচে হচ্ছে tan alpha 1 minus alpha 2 করলে 152.1 মিটার আমরা পেয়ে গেলাম ডিসটেন্স। এটা হলো হরিজন্টাল ডিসটেন্স ওই পয়েন্টের মাঝে। তাহলে এখানে আমাদেরকে ভার্টিক্যাল ডিসটেন্স বের করতে হবে, সেটা আমরা জানি h1 d tan alpha 1। তাহলে h1 পাবো d tan alpha 1 দিয়ে। তাহলে RL of the foot of the signal, foot of the signal কিভাবে পাবো আমরা? আমরা জানি যে টোটাল যে এইচটা বের করলাম তার সাথে হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট অফ দ্য অ্যাক্সিস P সেইটা এবং h1 যোগ করব, আর বাদ দিব হাইট অফ দ্য সিগন্যাল। কারণ আমাদের সিগন্যালের টপে আমরা যে মানটা পাচ্ছি এখানে সেটা সিগন্যালের টপের মান। টপ থেকে সিগন্যালের যে টোটাল হাইট সেটা বাদ দিলে বটমের মান পেয়ে যাব। সেই মানটা পাবো আমরা 370.414 মিটার। চেক করব কিভাবে? যেহেতু দুইটা স্টেশন, আমি চেকটা অতটা দরকার হয় না, তাও আমরা করব। পি স্টেশন থেকে করলাম, হাইট আসলো 370.414। এখন চেক করার জন্য আমরা কিউ স্টেশনে যাব, বা যে কোনো একটা স্টেশন নিব, নিয়ে এটাকে সিঙ্গেল স্টাফ রিডিং ধরে সেখানে টোটাল বেজ হবে স্মল বি প্লাস ক্যাপিটাল ডি, এবং টোটাল হাইট হবে তার সাথে। যদি আমি 2 নাম্বার ইনস্ট্রুমেন্ট থেকে যাই, ডি tan আলফা, এখানে ডি হচ্ছে ক্যাপিটাল বি প্লাস ক্যাপিটাল স্মল বি প্লাস ক্যাপিটাল ডি, সেই দুটোর সাথে tan আলফা 2 করলে আমি 82.something পাবো। সেখান থেকে আমি যদি বের করি ফুটের আরএলটা, তাহলে আরএল অফ দ্য অ্যাক্সিস এট আর প্লাস h2 মাইনাস ফুট হাইট অফ দ্য অরিজিন, সেটা করলেও এই একই মান আসতেছে। শুধুমাত্র এখানে 426, এখানে 414, প্রায় কাছাকাছি, দশমিকের পরে 2 নাম্বার ডিজিটে গিয়ে পার্থক্য। সো এটা অতটা রিজনেবল না, তাই আমরা বলতে পারি আমাদের প্রবলেমটা ঠিক আছে।